আপনার এই সরকার বেশি দিন, তার আগে বেশি দিন টিকতে পারবে না। এই দেশ মানুষ পিটায় বিদায় করবে। তো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যেহেতু উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সে মনে করে যে শেখ হাসিনা আমাদের মতোই মনে করে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এবং সেটা গত 19 বা 18 মাসে এখনো প্রমাণ হচ্ছে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে প্রহরী হিসাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না, কেউ পারতেছে না। কারণ সে মুক্তিযুদ্ধকে ওন করে না, সে জয় বাংলাকে ওন করে না, সে বঙ্গবন্ধুকে ওন করে না যেভাবে শেখ হাসিনা ওন করেন, যেটা আওয়ামী লীগ ওন করে। যে যেভাবেই বলো, যে যেভাবে ইতিহাস রচনার চেষ্টা করুক। বিভিন্ন সময় অনেকে স্বপ্নের কথা বলতেন, বাংলাদেশ এমন একটা দেশ হবে বা বাংলাদেশের সরকারি দল বিরোধী দল সবাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হবে। কিন্তু এখনকার যে বাংলাদেশের সংসদ যেটা আছে, এই সংসদের পুরোটাই তো মুক্তিযুদ্ধের বিরোধী। কেউ কিন্তু বাংলার পক্ষে না, সব বাংলাদেশ। আমি আজকে একটু দেখতেছিলাম, দেখলেই মনে হয় এটা পাকিস্তান নাইলে আফগানিস্তানের পার্লামেন্ট। এবং এই পাগড়িটা মানে কি বলবো আর কি, দেখলেই মনে হয়। আমি একটু পাগড়ির বিরুদ্ধে না, আপনি করতেই পারেন, কিন্তু এইটা তো আমরা তো সেকুলার বাংলাদেশ চেয়েছিলাম। আপনি শুরু করবেন সেকুলার কথা বলে, আপনি ধর্মীয় উপাসনালয়ের সবাইকে বেতন দিবেন, কিন্তু আপনার পার্লামেন্টটা হয়ে গেছে জঙ্গি পার্লামেন্ট। তো মিস্টার সুভাষের যে বিষয়টা বলতেছিলাম, যে আজ এই যে বললাম এখন পর্যন্ত, কারণ যা আওয়ামী লীগ ওন করে বলেই, ইতিহাস যেভাবেই বলুন না কেন, যেভাবেই আপনি বর্ণনা, বঙ্গবন্ধুকে আসতেই হবে, জয় বাংলাকে বাদ দিতে পারবেন। আদালতে জজ বলতেছে যে আপনি জয় বাংলা জানেন না, জয় বাংলা নিষিদ্ধ, জয় বাংলা বঙ্গবন্ধু নিষিদ্ধ, আপনি দেন কেন? সে বলেছে উত্তরে, ভয় পায় না মেয়েটা, 3 বার না 4 বার গ্রেপ্তার হলো এ নিয়ে। সে বলছে আপনাকে একদিন জয় বাংলা বলতে হবে, নতুবা আপনাকে পস্তাইতে হবে। এত বড় সত্যি কথা বলেছে উনি। কোন আইনে, এই যে জজ, এরা কি আইন পড়ে শপথ দিয়ে জজ হয়েছে না চাকরি করতেছে? এরা তো চাকরি করতেছে। উনি কোন আইনে বললেন সন্ত্রাসী আইনে কি নিষিদ্ধ জয় বাংলা? যে ধরনের সন্ত্রাসী আইন দিয়ে দিচ্ছে, সন্ত্রাস দমন আইন, জামালউদ্দিনকে ধরতে সন্ত্রাস দমন আইন, যে তাহমিনা 3টি সন্তান সহ, ওনার অপরাধটা কি? তাকে তো আরো কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সে বাচ্চাদেরকে নিয়ে যায়, কারণ তার বাচ্চাকে দেখাশোনার কেউ নাই। সে লালমনিরহাট থেকে আসছে, এতটুকু চেতনা তার মধ্যে আছে। তার অপরাধটা কি? সে ফুল দিতে আসছে, জয় বাংলা বলছে। আপনি স্মৃতিযুদ্ধে যাবেন, মুক্তিযুদ্ধ উদযাপন করবেন, স্বাধীনতা দিবস উদযাপন করবেন, 26 মার্চে স্বাধীনতা দিবস মানবেন, মুক্তিযুদ্ধের স্লোগান মানবেন না। আপনি বঙ্গবন্ধু যে জায়গায় স্তম্ভ করেছে সে জায়গায় ফুল দিবেন জাতীয় স্মৃতিসৌধে। আপনি যশোরে বঙ্গবন্ধু বলার চেষ্টা করেন সুরত, ওরা বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ এটাকে দলীয় স্লোগান বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগ তো কোনোদিন কাউকে বলে নাই যে তুমি বাংলা স্লোগান দিতে পারবে না। এরা তো মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের সমস্যাটা কি? আমরা দলগুলা, বাংলাদেশের যতগুলো বামপন্থী দল আছে সিপিবি সহ, এরা কেউ এখানে জয় বাংলা স্লোগান দেয় না। এখন শুধু না, স্বাধীনতার পরপরই সারা, স্বাধীনতার আগেও দিত না, স্বাধীনতার পরেও দেয় নাই। আগে তার 17 নির্বাচিত স্লোগান ছিল কি? জয় সর্বহারা, জাগো জাগো সর্বহারা জাগো। আমরা যখন বলেছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তখন সেই বেলুচিস্তানের ওয়ালি খানকে নিয়ে তারা নির্বাচন করেছে। নেপের সভাপতি ছিল ওয়ালি খান, মুজাফফর আহমদ ছিলেন না। মুজাফফর ছিল পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট। আমি যদি বলি এরা বাধ্য হয়েছে মুক্তিযুদ্ধে যেতে, বাধ্য হয়েছে তারা, আওয়ামী লীগ বাধ্য হয় নাই। এবং স্বাধীনতার পরপরই তারা জয় বাংলা বাদ দিয়ে দিল। কেন বাবা? তোমাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছিল জয় বাংলা স্লোগান দিতে। বাংলাদেশ জিন্দাবাদ ওরাই নিয়ে আসছে। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদটা কিন্তু বামপন্থীরাই নিয়ে আসছে। আচ্ছা, জয় বাংলা স্বাধীনতা পর তারা জয় বাংলার বিপরীতে কি দিত? তারা বলে না মানে সর্বহারা বলতো না, তখন জিন্দাবাদও বলতো ওরা। মানুষের জয় হোক, এইগুলো তো তাদের স্লোগান।
আচ্ছা আসেন, আপনি 75-এ বঙ্গবন্ধু তারপরে জিয়াউর রহমান জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ জয় বাংলা বলে করে নাই? স্বাধীনতার ঘোষণা যে আপনারা বলেন ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া। মজার ব্যাপার একটা ধারাবাহিকতা দেখেন। মোস্তাক 15 আগস্টের পরে বাংলাদেশ জিন্দাবাদ আনলো, রেডিও বাংলাদেশ, হ্যাঁ তারপর টেলিভিশন আনলো। তারপরে কিন্তু মোস্তাকের ধারাবাহিকতা জিয়া এরশাদ এগুলো কন্টিনিউ করলো। দেখেন এখন আবার শেখ হাসিনার পরে ইউনূস যে নিষিদ্ধ করলো এই শব্দগুলা, এগুলো বিএনপি কন্টিনিউ করতেছে। এটা তো জিয়াউর রহমানের কন্টিনিউশন, যার পরে এরশাদ কন্টিনিউশন, খালেদা যে একই জিনিস, একই ধারা। কিন্তু বাংলাদেশে তো দুইটা ধারা পরিষ্কার ভাই। জয় বাংলা, এক কথায় যদি বলে জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক। আমি যে কথা বলতে চাই, জিয়াউর রহমানের যে ভাষণ, স্বাধীনতার ঘোষক জিয়া, এই যে তসবি পড়েন স্বাধীনতার ঘোষক জিয়া বলে, এই ঘোষক জিয়াতে ঘোষণার শেষে কি বলেছিল জয় বাংলা বলে নাই? তাহলে ঘোষক জিয়া আইসে আবার সে নিজেই জয় বাংলা বাদ দিল কেন বাদ দিল? জয় বাংলা যুদ্ধ করে নাই? তাহলে জয় বাংলা আই যে বলতেছে বিচারক যে বলো জয় বাংলা নিষিদ্ধ, কোন আইনে নিষিদ্ধ সে দেখাইতে পারবে? সেটা পারবে সে দেখাইতে জয় বাংলা নিষিদ্ধ? বললেই হয়ে গেল। এই যে আপনি দেখেন নাই সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হচ্ছে, কি জয় বাংলা স্লোগান কি? জয় বাংলা কি সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ? জয় বাংলা বলে এটা সন্ত্রাসী স্লোগান নাকি? জয় বাংলা বঙ্গবন্ধু কি সন্ত্রাসী? হ্যাঁ, জয় বাংলা ওই যে মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামী মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী বলতো, তারা তো একই সুরে কথা বলতেছে। তাইলে মুক্তিযুদ্ধকে বিক্রি করতেছে কেন? কে বিক্রি করে এখন মুক্তিযুদ্ধকে? আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করতো। কই এখন কোন কথা বলে না ওই সুশীলরা? এখন করে না, রেডিপ তৈরি করে না? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করেছে? বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশে আছে, চুপচাপ আছে। কেউ বলবে না তো, পাতা লাল করে দিবে তো, এই ভয়টা আছে না সব সালাদের। এই যে কোটা না মেধা নিয়ে করছে, মেধা গেল কই এখন? এই জুলাই মুক্তিযোদ্ধাদের কোটা দিলে তোমাদের ইয়ে হয়ে যায়, উগার মধ্যে বাস পড়ে। আর এখন যে জুলাই সন্তানদের দিতেছ, এটা কোটা না? মুক্তিযোদ্ধা তোমাদের মারে কি করছে যারা এটার বিরুদ্ধে বলছিলা? বলো তোমরা পাকিস্তানি বীর্য। মুক্তিযোদ্ধার নাম শুনলে গায়ে জ্বালা ধরে। কোটা না মেধা, আর ওই কোটা না মেধার মধ্যে ছাত্রলীগও ছিল, অনেকেই ছিল ওই সময়। আওয়ামী লীগ বহু নেতার ছেলে মেয়ে ওইগুলো অংশ নিয়েছে। আমি তো আমার পরিবারে যেগুলো সবগুলো আমি বলছি, আমার যেগুলো অংশ নিয়েছে, আমি আমার চেহারা দেখবা না, আমার মরার পর আমার জানাজা পড়বো, আমি নিষেধ করেছি। এটার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই। আমার মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তোমরা রাজাকারের তপস্যা করবা, তোমরা আমার রক্ত নাও, আমি সেটা স্বীকার করবো না। আমি পরিষ্কার বলে দিয়েছি, আমার বাঘ নাবাদ সবগুলো মরলে আমার জানাজা না পড়ে, আমার চেহারা দেখো জীবনে না থাকে, বলে দিয়েছি এদেরকে। ভাই আমি অন করি বঙ্গবন্ধুকে, আমি মুক্তিযুদ্ধ করি, আমি আওয়ামী লীগকে অন করি কিনা আমি বলবো না, যেহেতু কোনো বিকল্প নেই। উনি বঙ্গবন্ধু কন্যা বলে ওনাকে অন করি, শেখ হাসিনা। আমি বঙ্গবন্ধুকে অন করি, আমার জীবনটা শুরু হয়েছে বঙ্গবন্ধুকে দিয়ে। আমি যখন 69 একটি স্লোগান হাফ প্যান্ট পরা অবস্থায় আমার বাড়ির উপর মিছিল যেত, আমি দৌড় দিয়ে চলে যাবো, একটা স্লোগান ছিল ওয়ালিবুড টু মুজিবের। ওই মুজিব নামটা আমায় আকর্ষণ করত। তিনটার মধ্যে একটা নাম আমি আকর্ষণ ছিল মুজিব। আমার স্লোগান শুরু হয়েছে, আমার মাইকে অ্যানাউন্স শুরু হয়েছে হাফ প্যান্ট পরা অবস্থা 70-এ। আমার এলাকায় একটা রিক্সা ছিল, সেই রিক্সা চলে বঙ্গবন্ধু আসার প্রচার হবে, হাফ প্যান্ট পরা। আমার প্রথম জীবনের অ্যানাউন্স শুরু হয় বঙ্গবন্ধুর জনসভাকে দিয়ে। আমি বঙ্গবন্ধুর কুলে উঠেছি ওই সময়ে। আমি আওয়ামী লীগের ফান্ডে আব্বা আমাকে দিয়েছিলেন যাতে বঙ্গবন্ধুর কাছে যেতে পারি। 500 টাকা 70-এর কথা বলতে, এখন কত হবে? আওয়ামী লীগের ফান্ডে দিয়েছেন। আমি মুক্তিযুদ্ধে দেখেছি, আমি এই জন্য বললাম, আমি এইগুলো আমার শরীর কামড়ায়। বিশ্বাস করেন, এই দেশটাকে নিয়ে হতাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা কি এই বলতেছে আজকে যে
গজ ব্যান্ডেজ গেজ বাজার পয়সা তার নাই, এই পয়সা গেল কই? শেখ হাসিনা রেখে গিয়েছিলেন যে। আব্দুল তুর স্যার তো প্রশ্ন করেছেন 24-এ শেখ হাসিনা যে বাজেট করেছিল, 41,000 কোটি টাকা বাজেট দিয়ে এই টাকা গেল কোথায়? তাহলে এই ইউনুস এদেরকে ধরতে হবে, তো এই জন্য ধর তোর বাপকে, তারে ইউনুসের আমলে সমস্ত দেশটা ইউনুসকে ধরবে না তো, সবগুলো ওই যে এই যে মধ্যে মধ্যে ফ্রুটিকা খেয়ে ফেলে আসিম মাহমুদ বলছে না সজীব, যে ডিপ স্টেট, আর গোপাল বা নাহেদ বলে নাই যে হাদিকে মারছে ডিপ স্টেট। ইউনুসকে ধরবে না তো, কারণ ডিপ স্টেট তারাকে বসাইছে, হ্যাঁ ডিপ স্টেট তারাকে বসাই নাই। আজকে বলে ভ্যাকসিন 18 বছর, 18 শেখ হাসিনা ভ্যাকসিন হিরো, ইন্টারন্যাশনাল তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর শেখ হাসিনা এইদিকে হাসপাতালে পয়সা নাই, স্যালাইনের পয়সা নাই, ভ্যাকসিনের, আর খিরা যারা খেলে তাদের জন্য লক্ষ লক্ষ টাকা উপহার দিবে, পয়সা আয় করতে। বিয়ের অনুষ্ঠানটা দেখছেন? আমদানি পার্থের মেয়ের বিয়ের অনুষ্ঠানটা দেখছেন? এগুলো দেখতে চাই না, এগুলো আমি দেখি নাই। পয়সার অভাব আছে নাকি এদের? এদের কোনো পয়সার অভাব নেই। আবার বলে যে সড়ক, আরে ভাই বুঝি না, ক্ষমতায় গেলে কি সবাই বেশরম হয়ে যায় নাকি? একেবারে বেশরম হয়ে যায়, কাপড় চুপড়ের গায়ে থাকে না। এই ফখরুল মির্জা সবাই তাকে ভালো মানুষ বলে, সে বলে না শেখ হাসিনা আমাদের কোনো উন্নয়ন হয় নাই। এটা এই কথাগুলো যে বলে মানুষ উন্নয়ন দেখতে যায়, মেট্রোর বেটা তুই যে চলস সেটা কার? এই যে ফ্লাইওভার কার? শেখ হাসিনা করে নাই? শেখ হাসিনা আমাদের গ্রাম অঞ্চলে রাস্তাঘাট হয়ই নাই, তাইলে গাড়ি ঘোড়া যায় কি করে? আমার বাড়িতে গ্রামে ঘোরাখালি হয়ে হাওড় দিয়ে যায়, বর্ষাতে পানির নিচে রাস্তা, আর হেমন্তে আপনার ওই পাকা রাস্তা গিয়ে আবার কিছু জায়গায় যায়। নলুয়ার হাওড় আপনি দেখছেন কিনা আমি জানি না, নলুয়ার হাওড়টাও পড়ছে জগন্নাথপুর এবং বুড়াখালীর মধ্যে। সমস্যার বাড়ি তো বুড়াখালী নদী পারে জগদল যে আমাদের গ্রামে, ওই নলুয়ার হাওড়ে বর্ষাকালে গাড়ি চলে না, তো হেমন্তে ওই যে রাস্তা পাকা করা আছে মাটির মধ্যে যায়, বর্ষাকালে নৌকা, বিশাল পাহাড়ের মতো ঢেউ হয়। তো এই জন্য বললাম রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। এই যে বলে যে লজ্জা শরম নেই, মানুষ দেখে না উন্নত হয়েছে কিনা হয়েছে না, সবই কপাল ভাই, আমাদের দোষ। আমরা নিজেরা যুদ্ধ করে এই দেশে মানুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত করেছিল, আবার কিন্তু যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই তো বললাম জয় বাংলার যুদ্ধ, এই জন্য বলে যে নিষিদ্ধ, এই জন্য বলে নিষিদ্ধ। কিসের নিষিদ্ধ? জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথাটা হচ্ছে ওই, আমি বারবার যে কথা বলি, বাঁশিটা বাজাইতে হবে একজন নাকি জনকে, যুদ্ধের জন্য আপনার প্রস্তুতি দিতে হবে, বুঝছেন? আজকে দেশটাকে এরা, আমি পার্লামেন্টের দিকে তাকাইলে আমার খুব কষ্ট হয় বাড়ি ভাই, খুব কষ্ট হয়। এবং আজকে এই জামাতিরা, যে জামাতের সে চুম্মা শফিক আজকে বিরোধী দলের নেতা, চিন্তা করো না। দেশের মুক্তিযোদ্ধারা আজকে লাঞ্ছিত হয়, হ্যাঁ, দেশটি স্বাধীন করলো, কিন্তু মুক্তিযোদ্ধারা তো প্রতিবাদ করতে যে কিছু কিছু জায়গায় প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের কাজে লাগানোর কেউ নেই, বুঝছেন? আমরা কেমন জানি হয়ে গেছি, একটা নির্জীব প্রাণীতে পরিণত হয়ে গিয়েছে। আপনি দেখেন মিষ্টি সুভাষের কথা যদি আপনি তুললেন, মিষ্টি সুভাষ বিচ্ছিন্ন ভাবে একটা মেয়ে আমার সাথে আমার প্রোগ্রামে কয়েকবার গেছে মিষ্টি সুভাষ। আমি একবার কি করলাম, ওই যে ছাত্রলীগের যারা অনুষ্ঠানে আসতে চায় তাদেরকে বললাম ভাই একটা মেয়ে আনো মাঝে মাঝে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে নারীর ক্ষমতায়ন এত বেশি করছেন, ছাত্রলীগের যুবলীগের ক্ষমতায় থাকতে এত মেয়ে দেখছি আমরা, এত নারী দেখছি। আমি বলতেন না, তো ওরা কি করতো, পরপর 2 অনুষ্ঠানে মিষ্টি সুভাষকে আনতো। আমি জিজ্ঞেস করলাম আর কেউ নেই? আর তো কাউকে পাই না, আর কাউকে পাই না। মিষ্টি সুভাষ আসতো, কথা বলতো, এবং সর্বশেষ মিষ্টি সুভাষ যখন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে শেখ হাসিনার নামে একটা ফুল দিল, তখন তার সাথে মিডিয়া তাকে পেল, কথা বলতে আরম্ভ করছে। তার সাথে যে ছেলেগুলো ছিল তারা তাকে টানতেছে, কথা মানে যেগুলো অ্যারেস্ট হয়ে যাবে টানতেছে ভয়ে।
এই মিষ্টি সুভাষকে আনলেই আমাকে অনেকে ইনবক্সে লিখতো, ভাই এর কেন আনেন, এত এজেন্ট। এই এজেন্টটা 3বার অ্যারেস্ট হইলো, যে আমাকে ইনফরমেশন দিত তারা কি এতদিন যে লঙ্গির নিচে এজেন্ট হইয়াছিল তখন বুঝতে পারে না এজেন্টকে। হ্যাঁ, ও এজেন্ট 75-এর পরে, এই 5ই আগস্টের পরে 35 নিয়ে আমি রুকিয়া প্রাচীর সাথে আমার ব্যক্তিগত সব পরিচয় ছিল না ওই সময়। আমি দেখেছি ওনাকে। একটি কথা আমার মনে আছে, যে সে দাঁড়াইতেছে মোমবাতি চালাইতো সেখানে গিয়ে। হ্যাঁ, সে আরেকটা এক ইন্টারভিউতে বলেছিল এটা বঙ্গবন্ধুর বাড়ি ভাই। আমি কেন বঙ্গবন্ধু, সে চশমাটা আপনি পাবেন কোথায়, সে পাঞ্জাবিটা আপনি পাবেন কোথায়, পাইপটা আপনি পাবেন কোথায়? জ্বালিয়ে দেয় 32 নম্বর করা যাবে, কিন্তু ওইটা তো আপনি পাবেন না। বঙ্গবন্ধুর বাটা পাবেন কই আপনি? সেই বাটা, ঐতিহাসিক বাটা, পানের বাটা পাইবেন কই আপনি? আজকে রুকিয়া প্রাচীর অনেকে ট্রল করে, নিজেদের কিছু করার ক্ষমতা নাই। যখন আসছে রুকিয়া প্রাচীর, প্রথম যায় রুকিয়া প্রাচীর, যখন আমাদের অনুষ্ঠানগুলোতে আসতে শুরু করে, কেউ ছিল না। এখন অনেকে আছে, কিন্তু তখন কেউ ছিল না। কিন্তু এই তো বললাম যে ট্রল করে, সাহস কার কোনো সাহস আছে? যা 15 বছর তো বিক্রি করে খাইছো দলটাকে, সরকারকে, শেখ হাসিনাকে বিক্রি করে খাইছো, এখন যাও। কেউ তো দেশে তো, বিদেশে মাত্র কয়টা মানুষ আছে ভাই? দেশের গুলা গেল কই? 300 এমপি, কয়শো এমপি বাইরে দিচ্ছে? 400 কতটা উপজেলার চেয়ারম্যান ছিল, কত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানশিপের জন্য তো লড়াই কম করো নাই, টাকা তো লক্ষ লক্ষ টাকা বিতরণ করো। দেখি এইবার কয়জন দাঁড়াইতে পারো, কয়জন সাহস হয় দেখি না। একজনকে তো দেখি না কথা বলতে। এনসিপি দেখি দাঁড়াও না, দেখি সে সাহস হবে না। পক্ষে পাইলে সরকার জন এবিউজ করে শেখ হাসিনার সরকারকে এবিউজ করে প্রচুর অপরাধ করা হয়েছে। উনি বঙ্গবন্ধুর কন্যা, আজকের পরিণতির জন্য আমরা দায়ী না? আজকে শেখ হাসিনাকে, আমরা শেখ হাসিনাকে এই অবস্থায় নিয়ে যাই নাই। এত উন্নয়নের পরে কেন আজকে এই অবস্থা কেন হবে? সুতরাং মিষ্টি সবাই যে বই, যে আমি প্রশ্ন, জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধু যদি নিষিদ্ধ, কোন আইনে রে ভাই? কোন আইনে নিষিদ্ধ? এই যে বিচারকগুলা কি, এদের কোনো মেরুদণ্ড নাই? না না, এই যে বিচার আপনি জানেন, আপনি শুধু ছাত্রলীগ গুপ্ত শিবির খুঁজতেছেন, এই বিচারক গুলো যে গুপ্ত ছিল, এখন তো প্রকাশিত সেটা গুপ্ত, সবগুলাই গুপ্ত। আপনার প্রশাসনে গুপ্ত ছিল, আদালতে গুপ্ত ছিল, সব জায়গায় গুপ্ত ছিল। এই যে ঢাকা জেলা এই যে আজকে প্রশাসন যেগুলো বসা, আওয়ামী লীগের দুর্নীতিবাজ লোকজন তার দলের নেতা কর্মীদের চাকরি না দিয়ে এদেরকে চাকরি দিচ্ছিল। ঘুষের বিনিময়ে এদেরকে চাকরি দিচ্ছিল। এরা যতক্ষণ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের অভিনয় করে গেছে। এরা যে ঘুষ খায়, সে যদি আমার বন্ধু হয়, আপনি বা আপনার বন্ধু হয়, আপনি যখন যাবেন কোনো কাজের জন্য, সে তখন আপনাকে আইন দেখাবে, মানে এত প্রসেস দেখাবে যাতে কাজটা আপনি, কারণ আপনার কাছে সে ঘুষও চাইতে পারতেছে না। একই অবস্থা দলের কর্মীর কাছে ঘুষ চাইতে পারে না সেইভাবে। হ্যাঁ, সে ওই লোকটাই কাজ দিবে ওইখানে যখন পয়সা পাবে। আপনার বন্ধু তো আপনার পয়সা চাইবে, এটা তো নিয়ম। এই জন্য এই সবাই, এবং এটা একমাত্র আওয়ামী লীগ আমাদের মধ্যে হয় এটা, এবং হয়েছে। অর্থমন্ত্রী লোটাস কামাল ছিল যখন, তখন তার এলাকার একটা ছেলে আমাকে বলছিল, ভাই আমাকে উনি চাকরি দিতে চায় না, এই কারণে উনি মনে করে আমি চাকরি করতে বাইরে চলে গেলে ওনার এলাকায় ওনার কাজ করবে কে। হ্যাঁ, তাও একটা কারণ। এই জন্য আমাদের এগুলো আলোচনার বিষয় আছে। এগুলো আমার অনেকে বলেন এগুলো এখন আলোচনার বিষয় না, এইগুলো আলোচনা হলে ভবিষ্যতে আমরা দাঁড়াবে কি করে? এই যে মিষ্টি সুভাষ তৈরি করেন, এক মহিলা যদি লালমনিরহাট থেকে আসতে পারে তার 3 সন্তান নিয়ে, তাইলে কি ঢাকায় কি একজনও মানুষ ছিল না? দাঁড়ানোর মতো সাহস করে জেলে যাবেন না? এটা কোন ধরনের কথা রে ভাই? কয়েকদিন পর একটা, আমি জানি অনেকে আমাকে আজকে গালি দিবে, আমি জানি, কারণ আমি সত্যি কথা বলি তো, এই জন্য গালি দিয়ে হচ্ছে। আমি ভাই রাজনীতি করি না ভাই, আমি বঙ্গবন্ধুকে অন করি।
আমি বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধু ওই যে মনে করেন ওই একটা ছেলে 32 নম্বরে একটা ইট নিতে এসে অ্যারেস্ট হয়ে একটা ছেলে, তারপর কয়েকদিনে সাইকেলে একটা ছেলে আসছে 32 নম্বরে, হ্যাঁ তারপরে এই মা 3টা বাচ্চা সহ আসছে 32 নম্বরে। তো এইগুলাকে কিন্তু করা হয়, ক্যাম্পেইনের জন্য করা হয়, প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করা হয়। তাদের মতো এদের মতো অনেক মানুষ তাদের আছে যারা বেরিয়ে আসে না। মব যখন করে সুজিত ভাই, ইদানিং মবে না 7-8 জনের বেশি লোক নেই কিন্তু মবে। সরকার যখন ছিল আমাদের আইনজীবী তো অভাব ছিল না, এত আইনজীবী গেল কই? এই যে টাকা বাড়ে আইনজীবী সমিতি নির্বাচন হচ্ছে, দেখবো না কয়জন দাঁড়ায়। না এই যে মনে করেন এই যে দশটার কথা বললো মিষ্টি সুভাষকে, জয় বাংলা তুমি কেন দাও, জয় বাংলা তো নিষিদ্ধ। এত আইনজীবী, কোন এক আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে যদি দাঁড়ায়, এই জজ যে এই কথাটা বলতেছে, এটা কোন আইনে আছে? কোন আইনে বলতে একটা মানুষকে জিজ্ঞাসা করছে গিয়া, সেই সাহসটা নাই। আমি বিশ্বাস করি না, আমি এই যে মামলার কথা বলছিল, আমি বহু চেষ্টা করছি কিন্তু আমাদের আইনজীবীরা বলছে আমরা ব্যবস্থা করতে, কিন্তু আর মধ্যে কথা বলে নাই। আমি পয়সার জন্য চিন্তা করি না, আমি মামলা করার জন্য দেশের মানুষ লাগে, আমি তো দেশের বাইরে। আমি এটা লিগেলে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কেন ভাস্কর্য বাংলার কারণটা কি, কেন ভাঙবে মুক্তিযুদ্ধ ভাস্কর্য, অপরাধটা কি করবে? 32 নম্বর কোন আইনে বাংলো, এটা রিড করবে, লিগেল নোটিশ দিবে। এবং এই জন্য দেশ থেকে একজন লাগে, বাদী লাগে। আমি দেশ থেকে বাদীও তৈরি করেছি, কিন্তু এখন পর্যন্ত কোন রেসপন্স পাইতেছি না। আমি তো লন্ডনে করতে পারবো না ভাই, আমার পক্ষে আমি পারি না সেটা করতে, পারলে তো আমি করতাম। আমি পয়সা দিতে রাজি আছি, কিন্তু না, নাই। এত আইনজীবী গেল কই? এই যে প্রশ্ন আজকে আমরা করলাম যে আইনজীবী এই বিচারপতিকে জিজ্ঞাসা করবে কোন আইনে কোন ধারায় আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নিষিদ্ধ। সরকারি ভাবে না দিতে পারে, ব্যক্তিগত আমি দিতে পারবো না, কোন আইনে আছে? এই যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজয় স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানকে ঘোষক বলে না, ওইটা তাকে বদলি করা হয়েছে। সে তো ভয় পায় নাই, সে কি বলছে? সংবিধানের 6ষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী এখনো বঙ্গবন্ধু জাতির পিতা, জিয়াউর রহমান ঘোষক না, স্বাধীনতা ঘোষক আরেকজন। তো আমি সেই সংবিধান লঙ্ঘন, আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমি সংবিধান লঙ্ঘন করতে পারি না। শুধু এই প্রশ্নটা করা যায় না বিচারপতিকে, এই যে এটা আপনি তো সংবিধান প্রজাতন্ত্রের বিচারপতি, কোন জায়গায় কোন সংবিধানের কোন জায়গায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না, জয় বঙ্গবন্ধু বলা যাবে না? প্রসঙ্গ করো সুরত ভাই, কোন আইনজীবী কাজটা করলো না, বিচারপতি যিনি বসা সেখানে হাইকোর্টে, তার কি চোখ কান খোলা না? উনি তো আরে ভাই বাংলাদেশ উনি তো সুমতো করতে পারেন উনি। বাংলাদেশের বিচারপতি মেরুদণ্ড কোন সময় ছিল নাকি? কোন বিচারপতি সেখানে সুসংগঠন করছে বিচারকরা, এখন করে না, কিন্তু এখন করবে না তো, সবগুলো গুপ্ত না। আচ্ছা আপনি দেখেন নাই যে অধ্যাদেশে স্বাধীন সচিবালয় দেওয়ার কথা বিচারালয়কে, আদালতকে, সেইটা পাশ করতেছে না কিন্তু এই সরকার। এই অধ্যাদেশ পাশ করবে না তো সে, কারণ বিচারপতি নিয়োগের বিষয়টা যেটা ইউনূস সরকার করেছিল যে স্বাধীনভাবে হবে কি একটা, এইটাও বাতিল করে, এইটাও পাশ করবে না সে। কেন জানেন? ওই বিচারালয়কে তাদের হাতের মধ্যে রাখতে চায়, ইচ্ছা মতো চালাবে। মানে তাদের কথাবার্তা মনে হচ্ছে যে তারা ক্ষমতা সহজে ছাড়বে না। আগামী নির্বাচন দেয় কিনা আরেকটা বিষয় আমি একদিন বলছিলাম এখানে, ওই যে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট দিবে না, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট দিবে না, তবে না সুরত ভাই, যখন এখন মবের ঘটনাগুলো দেখি, এই যে টর্চার গুলা দেখতেছি বিএনপির আমলে, সাথে সাথে এটাও মনে হয় এই যে মানুষগুলো চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কথা বলতেছে না, ভয়ে বলতেছে না, এগুলো থেকে কিন্তু বিস্ফোরণ ঘটবে। কিন্তু বিস্ফোরণ তো ঘটবে, আমি বললাম না, বিস্ফোরণ ঘটার এই অবজেক্টিভ যেটা অলরেডি প্রস্তুত, ক্ষেত্র প্রস্তুত, শুধু ম্যাচটা জ্বালাইতে হবে।
মেজ জ্বালানোর মানুষ নেই, এই যে কাঠিটা জ্বালাবে সেইটাই মানুষ নেই। আপনার কথা আমার কথা তো কেউ আসবে না রাস্তায়, তাহমিনার কথা বা মিষ্টি সুভাষের কথা রাস্তায় নামবে নাই কেউ। এখন কামাল হোসেন যদি হুইল চেয়ার নিয়েও বলেন আসেন, মানুষ রাস্তায় নামবে। কিন্তু আজকে যদি যেটাই পান না, এই হুইল চেয়ার নিয়ে যদি বলেন আসেন, মানুষ একটা হোপ পেয়েছিল যখন ওনারা মঞ্চ একাত্তর করেছিলেন। এই যে আজকে আনিস আলমগীর, সবাই কথা বলতেছে, একজন মানে চেহারা লাগবে তো নেতৃত্বের জন্য। তো আমি বললে তো হবে না, আপনি বললে তো হবে না, একটা রিক্সার বললে তো হবে না। কথা বুঝতে পারতেছেন? আপনি যে বিস্ফোরণ তো ঘটবে, বিস্ফোরণের জন্য প্রস্তুত, কিন্তু ওই বিস্ফোরণ ঘটানোর জন্য আরেকজন মানুষ প্রয়োজন, আরেকজন জাহানারা। বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্ব কেউ হবে না, একজন জাহানারা ইমাম অন্তত প্রয়োজন। একজন জাহানারা ইমাম চলে আসবে ভাই, একজন চলে আসবেন। এই অবিচার অন্যায় চলতে পারে না এই দেশে। আসবে তো কষ্ট লাগে, কষ্ট লাগে। এই জন্য আমি বললাম যে এই যে মহিলাটা আসলো, তার জন্য কি ইয়ে না, সে বলছে আমার বাচ্চাদের কোথায় রেখে আসবো, তো কেউ নেমনি আসছে বাচ্চাগুলো নিয়ে আসছে। এই যে এরা বড় হচ্ছে না, এগুলো দেখে তার আত্মীয় স্বজনরা দেখতে, তার বন্ধু বান্ধবরা দেখতেছে না। কালকে একটা ভিডিও দেখলাম, ছেলে অত বড়, বোধহয় 3 বছর হবে, বাপের হাতে হ্যান্ডকাপ, পুলিশ নিয়ে যাচ্ছে, ছেলে হাতে ধরে ধরে যাচ্ছে আর কান্নাকাটি করতেছে। 3 বছরের বাচ্চা, বাপের হ্যান্ডকাপ, সে যাচ্ছে জেলে, ছেলে ওই হ্যান্ডকাপ। আর আমি আর দেখতে চাই না এই জিনিস। তারেক সাহেব অনেক কথা বলছেন, অনেক কিছু দেখাচ্ছেন, এগুলো আপনি দেখছেন না। এখান থেকে বললাম তো, এই দৃশ্য তো আগে কোনোদিন দেখি নাই। শেখ হাসিনাকে স্বৈরাচার বলো, স্বৈরাচার কে? শেখ হাসিনা বলে এগুলো ছিল নাকি? হাসান কামাল বলে যে অনেকেই গুম এবং ফাঁসির গিয়েছে, এই সংসদে এসেছেন, এটা অদ্ভুত একটা সংসদ। আসবে না এই যে আরেকটা ব্যারিস্টার আরমান স্বঘোষিত গুম গেছে না, এখন এইগুলো বলবেই তো। তাদের দখলে চলে গেছে। কিন্তু আন্তরিকতার দৃষ্টিতে তাকাবে না। এই যে গত 18 মাসে যে প্রক্রিয়াটা তৈরি হয়েছে, এই প্রক্রিয়ার পথ ধরে বলতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেটা যেমন সুষ্ঠু তদন্তের দাবি রাখে, ঠিক তেমনি ভাবে এই আমি দামি, তারপরে মামা খালু, তারপরে জামাত, যুদ্ধাপরাধী বা এনসিপি জামাত, এই তথাকথিত যেই ষড়যন্ত্রের নির্বাচন হয়েছে, এই ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা এসছে, তাদের ন্যূনতম যদি লজ্জা বোধ থাকে, তাদের উচিত হবে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেই রিপোর্টটাই আসুক না কেন, সেই রিপোর্টটা উপস্থাপন করা। এবং আক্ষরিক অর্থে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যার আমলের যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যে প্রক্রিয়া, সেটি স্পষ্ট হবে যে তিনি তার আমলে অন্তত এই বিষয়গুলোতে কখনোই ছাড় দেননি। এবং সেটা যদি তারা যদি স্বাধীনতার সপক্ষের জায়গা চিন্তা করে, যদি জনগণের কথা চিন্তা করে, তাদের উচিত এটার প্রতিবেদন আকারে নিয়ে আসা এবং তদন্তের একটা মোটামুটি সুরাহার মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করা, যাতে করে মানুষের মধ্যে আওয়ামী লীগের সম্পর্কে বা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সম্পর্কে কোনো বিভ্রান্তি না ছড়ায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যেহেতু হামের প্রসঙ্গে আমরা অনেক কিছুই তুললাম এখানে কথাটা, যেহেতু আপনি রাজনীতিবিদ, এবার আপনার কাছে রাজনীতি নিয়ে একটি প্রশ্ন। এই যে আমার ভাবির পোলা পাটোয়ারি যে সংসদে অনুরোধের আসরে এমপি হওয়ার পরে সে ঘোষণা করলো যে নতুন প্রজন্ম জেনজিরা 72 সংবিধান মানে না, মানতে তারা চায় না। এটা কি তারা চায় না নাকি এটা তাদের পায় না? আমরা তো বুঝতে পারছি না। এই বিষয়ে যদি কিছু বলতেন, 72 সংবিধান বাদ দিলে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয় না? তারা কোন সাহসে এই কথাটা বলে? জি প্লিজ। দেখেন, সংবিধানে যদি হাত দেয়, প্রথম কথা হলো সংবিধানে যদি হাত দেয় সেটা হবে দ্বিচারিতা। কারণ এই সংবিধানের আলোকেই কিন্তু নির্বাচনটা হয়েছে, সংবিধানের আলোকেই নির্বাচনটা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন, গণভোটের ব্যাপারে আমার কোন রকমের কোনো পজিটিভ বক্তব্য দেয়ারই নাই, কারণ ওইটা একরকমের জালিয়াতি প্রক্রিয়া, এটাও জালিয়াতি প্রক্রিয়া। কিন্তু সংসদ
বা এই সংসদীয় যে নির্বাচনের প্রক্রিয়া, সেটি কিন্তু ওই সংবিধানকে সামনে রেখে, যেই সংবিধানকে সামনে রেখে নির্বাচিত হয়েছে সেই সংবিধানকে তারা অ্যালাউ করতে চায় না, তারা ধারণ করতে চায় না। কারণ কি? কারণ সংবিধান থাকলে তো আলটিমেটলি তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। তারা যে অপরাধগুলো করেছে গত 18, 19, 20 মাসে, সেই অপরাধের প্রতিটা বিষয়ে কিন্তু আলোকপাত হবে সংবিধানের আলোকে। তো ওই বিষয়গুলো কারণে আজকে হান্নান মাসুদ একটা বক্তব্য দিয়েছে, সেটা হচ্ছে 30 বছর স্বাধীনতা, 30 বছর আপনারা হয়তো দেখেছেন, স্বাধীনতা নাকি আমরা 30 বছর অতিক্রম করেছি। তো আবার স্পিকার বলেছে, মাননীয় স্পিকার, তো এই যে মানে একটা অদ্ভুত টাইপের সংসদ, অদ্ভুত টাইপের সংসদ সদস্য, অদ্ভুত টাইপের প্রক্রিয়া, সব মিলিয়ে তারা হচ্ছে নিজেদেরকে কিছুটা সময় কেন্দ্রীভূত করে ক্ষমতাকে কক্ষিগত করবার একটা লক্ষ্য থেকে তারা এই সংবিধানটাকে কোনোভাবে ধারণ করতে চাইছে না। কিন্তু এই সংবিধান ধারণ না করলে তো সারা বিশ্বব্যাপী তাদের উপরে চাপ প্রয়োগ হবে, কারণ এই সংবিধানের উপরে ভিত্তি করেই বাংলাদেশটা দাঁড়িয়ে আছে। এই সংবিধানের উপরে ভিত্তি করেই বাংলাদেশের অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, সবকিছুর ভিত্তি তৈরি হয়েছে। সেই সংবিধানকে ইগনোর করবার বা সেই সংবিধানকে ছুঁড়ে ফেলবার কোনো সুযোগ কারো নেই। সেটা আপনার ভাবির ছেলে বলেন আর ভাবির ভাসুর দেওর যারা আছে সবাইকে যেভাবেই বলেন না কেন, কেউ এটা পারবে না। সেই সাথে জারজ যেগুলো সংসদে গেছে, 74টা জারজ আছে, রাজনৈতিক জারজ, সামাজিক জারজ, ধর্মীয় জারজ, মানবতার জায়গা থেকে জারজ, এরা আসলে জারজ সব দিক থেকে, এরা পৈতৃক সূত্রেও জারজ। যদি পৈতৃক সূত্রে জারজ না হয় তাহলে ছেলে নির্বাচন করছে, আবার বাবাকেও প্রার্থী কিভাবে করে? দুজনেই নির্বাচন করেছে, দেখেছেন আপনারা নিশ্চয়ই। হান্নান মাসুদ কিন্তু বাবাকেও প্রার্থী করেছে, নিজে পারলে ওর মায়েরও প্রার্থী করতো। আবার টকশোতে এসে বলেছে যে এটা একটা ভিন্ন টেকনিক। আরে ভাই, ভিন্ন টেকনিক তো শুরু করেছো তোমরা জুলাই থেকে। যেই জুলাইতে তোমরা কোটার কথা বলে, বৈষম্য বিরোধিতার কথা বলে আলটিমেটলি ওই কোটায় আমাদের কাঁধের উপরে চাপিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছ, তাহলে সামগ্রিকভাবে সংবিধানের উপরে হাত যদি তোমরা দাও, আমরা কিন্তু ইতিমধ্যে দাবি তুলেছি, আমরা বলছি যে যুদ্ধাপরাধীদেরকে সংসদে ঢুকতেই দেব না। আমি ওই যে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু কাজ করেছে, আপনি হয়তো দেখেছেন, দেয়ালে এই যে স্বাধীনতা বিরোধী যে আপনার রাইট আপ মোচনের যে কার্যক্রম, সেটা আমরা শুরু করার পরে ছাত্রলীগ কিন্তু মাঠে নেমেছে, মধুর ক্যান্টিনে সকল লেখন মুছে দিয়েছে। এটা কিন্তু আশার আলো জ্বলছে, কিছুটা হলেও আশার আলো জ্বলছে। আমি মনে করি এই আশার আলোকে আস্তে আস্তে আরো বড় আকারে নেবার জন্য আমাদেরকে একের পর এক কর্মসূচি বাস্তবায়ন, আমরা একটা কর্মসূচি দিতে চাচ্ছি, সংসদে যুদ্ধাপরাধীদেরকে ঢুকতে দেব না। সবার গায়ে লেখা থাকবে, কালো প্ল্যাকার্ড থাকবে, এবং আমরা এদেরকে শুধু যুদ্ধাপরাধী সমর্থকদেরকে আমরা চাই না। যুদ্ধাপরাধীদের সমর্থক কিভাবে? যুদ্ধাপরাধীরা কোনোদিন সংসদে যেতে পারতো না যদি না এই সমর্থক গোষ্ঠী জুলাইয়ের এই নাটক সিনেমা করতো। ওরা বলে নাটক কম করে প্রিয়, আমরা এখন বলি নাটক কম করে প্রিয়, কারণ ওদেরকে সত্যিকার অর্থেই যুদ্ধাপরাধীদেরকে সংসদে যাবার প্রক্রিয়াটা তৈরি করে দিয়েছে এই এনসিপি নামক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক এই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রের সমর্থকেরা, যারা বাংলাদেশটাকে এখনো ধারণ করেন। আপনি সংসদে যেই পরিমাণ অধ্যত্বপূর্ণ কথা বলে যে আমরা থাকবো না, আমরা তাহলে চলে যা, তোকে থাকতে বলছে কে? আমরা তো চাই না সংসদেও, আমরা চাই না বাংলাদেশেও। তোমরা পাকিস্তানের গাট্টি গুট্টি, পাকিস্তানের উত্তরসূরি রুহানি পুত্র, তোমরা পাকিস্তানে চলে যাও। এরা হচ্ছে পাকিস্তানের রুহানি পুত্র। আমি মাঝখানে যেন কাকে বলেছিলাম, বলার পর এটা আবার তারা ফটো কাট করেছে যে এরা এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই 11 দলীয় জোটের যারা সমর্থক, তারা হচ্ছে পাকিস্তানের রুহানি পুত্র। কেউ কেউ অবশ্য বীর্যকৃত পুত্র আছে, কিন্তু অধিকাংশ হচ্ছে রুহানি পুত্র। এই রুহানি পুত্রদেরকে অবশ্যই সংসদের জায়গা থেকে কোনোভাবেই আমার সংবিধান 72 সংবিধানের উপরে কোন রকমের কথা বলবার সুযোগ দেওয়া যাবে না। যদি কোনোভাবে কাটাছেড়া করবারও প্রস্তুতি তারা নেয়, সেটাও আমরা প্রতিহত করতে চাই। ওই যে স্মৃতিসৌধে একটা মাকে 3টা সন্তান সহ ধরে নিয়ে গেছে, মিষ্টি সুভাষকে ধরে নিয়ে গেছে, ওই যে RS ফাহিমকে ধরেছে, ভেবেছে কি এভাবে মানুষকে ভয় দেখালে মানুষ ভয় পেয়ে ঘরে লুকিয়ে থাকবে? প্রশ্নই ওঠে না। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটা মানুষ সংবিধানে হাত দিলেই ঝাঁপিয়ে পড়বে। ওরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। তাহলে এই যে একজন মেসেজ করেছে আমাকে, যেহেতু আপনার নাম্বার তার কাছে নাই, সঙ্গত কারণে আপনার কাছে প্রশ্ন করেছে,
এই নূরজাহান বেগম যে উপদেষ্টা ছিলেন, নূরজাহান বেগমের কথা লিখেছে, তাদের নাকি বাড়িতে চলমান তার কাজ। এখন যাই হোক, একটা মানুষ বাড়ি করতেই পারে, তার যদি বৈধ সম্পত্তি করতেই পারে, কিন্তু কি লিখেছে তার এটা তদন্ত হওয়া উচিত। এবং এই যে স্বাস্থ্য উপদেষ্টা এবং ইউনুসকে শিশু হত্যার দায়ে, এই হামের কারণে যে শিশুগুলো, হামের টিকা না দেওয়ার কারণে যারা মারা গেল, সবচেয়ে হাস্যকর ব্যাপার, 1 বছরের শিশু মারা গেলে তার দায়ও শেখ হাসিনার উপরে দিচ্ছে। তার মানে কি বিষয়টা কি, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও এসে তারা টিকা দিয়ে যাবে? আর আমরা তো যতদূর জানি যে শেখ হাসিনাকে এই টিকাদান কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। তাহলে এই যে অভিযোগটা করা হচ্ছে, আপনার কি মনে হয় বিএনপি কি আসলে এটা তদন্ত করবে, নাকি এটা এড়িয়ে যাবে আওয়ামী লীগের কাঁধে দোষ দিয়ে, নাকি ইউনুসের ব্যাপারে তারা তদন্ত করে? আপনার কি মনে হয় এই ব্যাপারে? যদি সংক্ষিপ্ত, যদি এটা আপনি আলোচনা সংক্ষিপ্ত ভাবে যদি 2-1 মিনিট এটা বলতেন, তারপর শুনে যে এই শাখের করাতে পরিণত হয়েছে, যে শাখের করাতে যেমন হয় যে যদি বেশি চাপ পড়ে তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার যদি চাপ না দেয় তাহলে হয় না, ওই প্রক্রিয়াতে বিএনপি এখন আছে। যে কারণে আমি মনে করি বিএনপি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টার এই জায়গাটা কোনোভাবেই, স্কোপটা কোনোভাবে দেয়া ঠিক হবে না। সাধারণ মানুষের উচিত হবে দাবিটা উপস্থাপন করা, কথা বলা। আমরা যারা সত্যিকার অর্থে বিষয়টাকে বিবেচনার আলোকে দেখতে চাই, তাদের উচিত সম্মিলিতভাবে এই বিষয়ে কথা বলা। সেই সাথে আপনি যেটা বলেছেন নূরজাহান তো শুধু একা না, নূরজাহানের স্বাস্থ্যের যিনি ডিজি ছিলেন ওই আমলে, স্বাস্থ্যের ডিজি বলেন, তারপরে স্বাস্থ্যের যে উপপরিচালক বলেন, কি বলে এডি, তারপরে ডিডি, যে যেখান থেকে পেরেছে এরা কিন্তু হরিলুট করেছে। নূরজাহানকে সামনে রেখে এরা কিন্তু হরিলুট করেছে, কারণ জানে যে নূরজাহান তো স্বাস্থ্যের ব্যাপারে কিছুই জানে না। একজন অদক্ষ অযোগ্য ব্যক্তিকে স্বাস্থ্যে বসিয়েছে জাস্ট ইউনুসের গার্লফ্রেন্ড, এই কারণে। আর তো কোনো কারণ আমরা দেখি না, মানে গার্লফ্রেন্ড বিদায় তো আর তো কোনো কারণ নাই। আমরা দেখলাম এই যে বলা হতো যে কোটা, বলা হতো বৈষম্য, ওখানে তো কোটা, গার্লফ্রেন্ডের কোটায় তিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছিলেন। তো গার্লফ্রেন্ডের কোটা যদি স্বাস্থ্য উপদেষ্টা হয়, তাহলে সেই স্বাস্থ্য উপদেষ্টাকে তো সবাই ভাঙবেই, সবাই ভেঙেছে। আর স্বাস্থ্য উপদেষ্টা নিজে ওই যে সবাই ভাঙচুর করেছে, ওইখান থেকে কিছুটা কামিয়েছে, কামানোর কারণেই তার এই বাড়ি। আমি মনে করি যে এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, শুধু হামের এই বিষয়টা না। আমি মনে করি বিএনপি সরকারের উচিত হবে ইউনুস সরকারের সময় যারা উপদেষ্টা ছিল, ইউনুস সহ সবার অবস্থা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করে। এতে করে বিএনপি লাভবান হবে, এতে করে কিন্তু আওয়ামী লীগ লাভবান হবে না। যে বাচ্চার বয়স 1 বছর, সেই বাচ্চার দায়ও আওয়ামী লীগের কাঁধের উপরে চাপানোর চেষ্টা চলছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। কিন্তু আক্ষরিক অর্থে আমরা যদি ডানে বামে তাকাই, তাহলে দেখবো যে বাংলাদেশে সবচেয়ে বেশি স্বাধীনতার পক্ষের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, উন্নতির কথা বলেন, অর্থনৈতিক উন্নতির কথা বলেন, শিক্ষার উন্নতির কথা বলেন, সামাজিক উন্নতির কথা বলেন, এই জায়গাগুলো করেছেই হলো আওয়ামী লীগ। এবং শুধু এই আমি অন্য একটা প্ল্যাটফর্ম করি, নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে আমি বলি, এখনো আমি বলি, অতীতেও বলেছি, এখনো বলি, যে শেখ হাসিনাই পেরেছিলেন বোতলের মধ্যে এই ডাক্তার শফিক, ব্যারিস্টার আরমান, শফিকুল ইসলাম মাসুদ, গোলাম পরোয়ার, এটিএম আজহার, মামুনুল হক, এদের মতো এই শয়তানগুলোকে বোতলের স্বাধীনতা বিরোধী রাজাকার তারপরে আটকে রাখতে তিনি পেরেছিলেন। এবং তিনি যখন সরে গেলেন, তারপরে আমরা দেখলাম যেগুলো সব বোতল থেকে বেরিয়ে আসা দৈত্য, এক একটা দেখছেন সাদা চুল, সাদা দাড়ি, সাদা গোফ, সাদা হচ্ছে ভুরু, এগুলো ওই বোতলে ছিল। বোতল বন্দি ভূতগুলোকে, এই শয়তানগুলোকে আমাদের কিন্তু এখনই প্রতিহত করার সময়। শুধু একটা ইস্যুতে না, অনেক ইস্যু আমাদের সামনে আছে, যে ইস্যুগুলোতে আমরা দাঁড়াতে চাইলেই পারি। ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনার। আমি প্রিয় দর্শক একটা বিষয় তুলে ধরতে চাই। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাহেব বলেছেন যে 24 সাল পর্যন্ত হামের ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত বিষয়ে তৎকালীন সরকার আওয়ামী লীগ সচেতন ছিলেন। কে বলেছেন এটা? বিএনপির স্বাস্থ্য সম্পাদক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন শেষে বিএনপির কেন্দ্রীয় এই স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাহেব এই কথাটা বলেছেন। তার এই বয়ানে, আমরা জানি না এই বয়ান তিনি পরে ঘুরিয়ে বলবেন কিনা আমরা জানি না, কিন্তু তার এই বয়ান যতক্ষণ আছে, অন্তত 2-3 ঘন্টা আগেও আমরা এটা দেখেছি, এখনো যখন আছে,
বা তার কয়েক ঘন্টা হলো আছে, হয়তো থাকবে, কিন্তু নাও থাকতে পারে, কারণ আজকাল তো আবার সাথে সাথেই দেখি বয়ান গুলো থাকে না। একটা ওই যে কয়েকদিন আগে শুনলাম যে গিদর ফারুকিকে বিদেশে যাওয়াতে আইনত বাধা দিয়েছে সরকার, বাধা দিতে চেয়েছে, গোপন তথ্য ফাঁস করেছে কালবেলা, পরে দেখি ওই নিউজটাই নেই। তো আমরা জানি না সম্পাদক সাহেব এই কথাটা তিনি স্থির থাকবেন কিনা, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলতে পারেন না আমি তো এটা বলি নাই, এটা বলতে পারেন। তার কিন্তু যা বলার থলের বিড়াল তো বের হয়ে গেছে, তীর তো ছুটে গেছে ধনুক থেকে। তিনি বলে ফেলেছেন যে আওয়ামী লীগ ঠিকই করেছিল, এই তত্ত্বাবধায়ক এই তথাকথিত ইন্টারিম সরকার তাদের ব্যর্থতার জন্য। এটা আমাদের বলতে হবে না, আপনি বললে দোষত, আমি বললে দোষত, কিন্তু এটা আমি প্রিয় দর্শক আমি আপনাকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক যে যিনি দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আছেন তার মন্তব্য আপনাদের শোনালাম। এবার আমরা একটু ভিন্ন দিকে একটু যেতে চাচ্ছি এই মুহূর্তে, সেটা হলো যে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, তেলের যে অবস্থা সবাই আমরা জানি। যদি কোনো কারণে ইরানের যুদ্ধটা, ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ লম্বা হয়, তাহলে এরা এই যে আমার ভাবির ছেলেরা যারা সারাদিন চিৎকার চেঁচামেচি করলো ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ভারত বয়কট, তো তারা যদি ভারত যদি আমাদের পাশে না থাকে, আপনার কি মনে হয় আমরা এই জ্বালানি সংকট থেকে উদ্ধার পাবো? যদি এটা আপনিও অনেক চ্যানেলে আলোচনা করেছেন, আর স্টেশন অনেক চ্যানেল আলোচনা হয়েছে, তবুও কথা প্রসঙ্গে এটা চলে আসে, কারণ আমরা জেনেছি যে গতকাল নাকি গত পরশু 7,500 মেট্রিক টন ডিজেল আবার আমদানি করা হয়েছে। আবার আমাদের ইরান থেকে আমাদের পেট্রোল আসে না, বাংলাদেশে যথেষ্ট মজুদও আছে, তারপরও পেট্রোলে হাহাকার। একজন ট্রাক ড্রাইভার তো পেট্রোলের পাম্পের ম্যানেজারকে মেরেই ফেলেছে, পিষে ফেলেছে, তারপর আন্দোলন চলতেছে। আবার সরকার বলে যথেষ্ট মজুদ তাদের রয়েছে, আবার কেউ কেউ বলে সরকার ইমার্জেন্সি কালীনের জন্য মজুদ রাখতেছে। এই বিষয়টা নিয়ে যদি বলে এই সরকার কি এই মুহূর্তে যারা ইন্ডিয়া বয়কটি, যারা এতদিন ভারত বিরোধিতা করলো, 7 সিস্টার খেলবে ফেলবে, দিল্লি দখল খেলে ফেলবে, এখন মালদ্বীপের মজ্জু কিন্তু 1 বছর পরে নরেন্দ্র মোদী সাহেবের কাছে মুসলেকা দিতে গিয়েছিলেন। 1 বছর পরে ক্ষমা চেয়ে তিনি তার দেশকে মানে বিভিন্ন খাদ্য পানীয় থেকে রক্ষা করেছেন যেগুলো তাদের ঘাটতি ছিল। 1 বছর লেগেছে। কিন্তু আমরা বিএনপি সরকারকে দেখলাম যারা ভারত বিরোধিতা করে ক্ষমতায় আসলো, তারা দেখলাম 2 সপ্তাহ না যেতেই ভারতের সাথে আপোষ করেছে। এই যে বিএনপির কে আওয়ামী লীগকে বারবার বলা হয় ভারতের সাথে আপোষ করেছে, কিন্তু এখন তো আমরা উল্টা দেখতেছি। কেউ কেউ জামাতের কেউ তো বলে যে ভারতের সাথে আপোষ করে বিএনপি ক্ষমতায়, কেউ কেউ বলে, আমরা সত্য মিথ্যা জানি না। তো এই মুহূর্তে এই সরকার এই জ্বালানি সংকটের থেকে কি উঠে আসতে পারবে আপনার মনে হয়? এই মেধা তার আছে। আমরা দেখেছি করোনাকালীন সময় জননেত্রী শেখ হাসিনা, সারা পৃথিবী যখন মানে দেউলিয়া হয়ে গিয়েছিল কয়েকটি দেশ, তখন আমাদের বাংলাদেশে কিন্তু খাদ্যের অভাব পড়ে নাই, ওষুধের অভাব পড়ে নাই। কিন্তু হঠাৎ করে ইরান থেকে আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু ইরান থেকে তেল আনি না, তারপরও কেন আমাদের এই তেল সংকটটা? এটা কি শুধুমাত্র এটা কি জামাত বিএনপির সিন্ডিকেটে পড়েছে? তারা কি ব্যবসা করতে চায় নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? প্লিজ এই বিষয়ে যদি সংক্ষিপ্ত ভাবে বলতেন। দেখেন, জামাতকে তো বিশ্বাস করবার কোনো সুযোগ কারোই কখনোই হয়নি। জামাত ব্রিটিশের মদতপুষ্ট হয়ে আবুল আলা মওদুদির মাধ্যমে পাকিস্তানের বিরোধিতা করেছে। সেই জামাত ইসলাম পরবর্তীতে আবার বাংলাদেশের বিরোধিতা করেছে। তো সেই জামাত ইসলাম বিএনপির সাথে গাঁটছড়া বেঁধে বছরের পর বছর রাজপথে থাকবার নামে মানুষকে কষ্ট দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, পেট্রোল বোমা মেরেছে, মানুষকে বাসে আগুন দিয়ে, মাকে পুড়িয়ে, সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে। সেই জামাত ইসলাম কিন্তু এখন বিরোধী দল, এটা মাথায় রাখতে হবে। জামাত ইসলাম যখন বিরোধী দল, আমি তো এর আগেও বলেছি, জামাত যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নাই। জামাত ইসলাম তো এখানে বিএনপির শত্রু, বন্ধু হলে শত্রুর প্রয়োজন হয় না, আর শত্রু হলে কি অবস্থা হবে? সেই জামাত ইসলাম মূলত এখন ক্ষমতায় আসতে চাইছে, এবং আপনি দেখবেন আগামী 2 মাসের মধ্যে, 2 মাস আমি বলে দিলাম, আরপি স্টেশনের যারা দর্শক তারা মিলিয়ে দেখবেন, 2 মাসের মধ্যে আবার নির্বাচন চাইবে এই জামাত ইসলাম, এই এনসিপি বলে ফেলবে। 2 মাসের মধ্যে বলবে যে আমরা নির্বাচন চাই, এই নির্বাচন ভুল ছিল, এই নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল, আমরা আবার নির্বাচন চাই, এবং তত্ত্বাবধায়কের অধীনে চাই। তত্ত্বাবধায়ক সরকার কে হবে ওটাও তারা একটা রেডি করে ফেলবে। দেখবেন প্রধান বিচারপতি তারা তাদের মতো করে সেট আপ করেছে। আবার আপনার বিচারপতিদের মধ্যে প্রায় 31 জন অতিরিক্ত বিচারপতি আছে যারা আগামীতে বিচারপতি হিসাবে নিয়োগ পাবেন। সেখানে সার্জিসের শ্বশুর আছে, সেখানে হাসনাতের মামার শ্বশুর আছে, অনেক লোকজন কিন্তু ওরা সেট আপ করছে। তো ওরা 2 মাসের মধ্যে যে একটা ঘোষণা দিবে, ওই ঘোষণা দেওয়ার জন্য তো ক্ষেত্রটা তৈরি করতে হয়, ওই ক্ষেত্রটা মূলত তৈরি করছে। তারেক রহমানকে তারা স্বস্তিতে থাকতে দিবে না।
আওয়ামী লীগ তো আর কখনো ওইভাবে চিন্তা করে না। আওয়ামী লীগ যদি চিন্তা করতো তাহলে এইবার সমর্থনই করতো না। এবার তো আওয়ামী লীগের অনেক জায়গায় অনেক ধরনের সমর্থন কিন্তু বিএনপি পেয়েছে, অনেক ধরনের অনেক সমর্থন বিএনপি পেয়েছে। যদি ওই সমর্থন না থাকতো তাহলে আর বিএনপির মুখ তুলে দাঁড়াতে হতো না। যেই পরিমাণ জালিয়াতি হয়েছে, আপনি বলি আপনাকে, ডিসি ইকবাল নামে একজন ডিসি ছিলেন কুষ্টিয়াতে, ডিসি ইকবাল যাকে প্রত্যাহার করা হয়েছে, দেখেছেন হয়তো বা, ডিসি ইকবালকে প্রত্যাহার করা হয়েছে। সে ডিসি ইকবাল কুষ্টিয়াতে আমির হামজা যেন বিজয় হয় এই জন্য আগের রাতে 70,000 ভোট কাস্ট করিয়েছে হা ভোটের নামে। যারা সেন্টারগুলোতে ছিল তাদেরকে বলেছে যে আমরা হা ভোটটাকে রেডি করছি, কিন্তু মূলত হা ভোট না, আমির হামজার পক্ষে, জামাতের পক্ষে ভোটগুলো কাস্ট করানো হয়েছে। শুধু এখানে না, ওই যে বলা হয় যে একচ্ছত্র ভাবে কুড়িগ্রামে সবগুলো তাদের সিট বলা হয় না, এটা কিন্তু আরেকটা রহস্য। ওই ডিসিটাও জামাতে ইসলামের ছিল। তো জামাত ইসলাম মূলত এই প্রক্রিয়াতে ক্ষমতার কাছাকাছি আসতে পেরেছে। আবার আপনি যেটা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ বা ভারতের কথা বলেছেন, আওয়ামী লীগ যেই প্রক্রিয়ায় দেশটাকে পরিচালনা করেছে, সেই প্রক্রিয়া পরিচালনা করবার কারণেই আমরা কিন্তু উন্নয়নশীল দেশের জায়গাটাকে উঠিয়ে দিয়ে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছিলাম। মধ্যমায়ের দেশ, এটা কিন্তু চারটিখানি কথা না। বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ আপনার মধ্যমায়ের দেশে পরিণত হবে, এটা খুবই টাফ। সেখানে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা সর্বোচ্চ চেষ্টা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আর সেই চেষ্টাটাকে মানে নস্যাৎ করবার জন্য এই জামাত, এই পাকিস্তানের এজেন্ট হয়ে আমাদের দেশে বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে। শুধু এখানেই শেষ না। আপনি যে প্রশ্ন করেছেন যে ভারতের সমর্থন তো অবশ্যই ছিল। ভারতের সমর্থন না হলে তো তারেক রহমান হ্যাঁও করতে পারতো না, নাও করতে পারতো না। ভারতের একটা সমর্থন তো ছিলই। মোদী চিন্তা করেছেন যে বাংলাদেশ এরা না এত ভারত বিরোধী, ভারতের নাম শুনলেই তাদের শরীরে ফোসকা পড়ে, এখন হঠাৎ করে ভারত ছাড়া তারা চলতে পারতেছে না। বিষয়টা কি? খলিল সাহেব কি ভারত ছাড়া চলতে পারছে নাকি? খলিল সাহেব চলতে পারছে ভারত ছাড়া? তাহলে বিষয়টা কি এই দাঁড়ালো যে সব মাছেই সব পাখি মাছ খায়, শুধু কেবল মাছরাঙ্গার কেবল দোষ পড়ে? বিষয়টা কি তাই হয়ে গেল না, যে সবাই ভারতের দালালি করে, শুধু দোষটা হয় আওয়ামী লীগের? বঙ্গবন্ধু কন্যার ব্যাপারে আমার একটা সিরিয়াস ওপিনিয়ন আছে, এবং সেটা সিরিয়াস চিন্তার জায়গা থেকে বলি। সেটা হচ্ছে তিনি কিন্তু নিঃসন্দেহে একজন ভৌগোলিক চিন্তার রাজনীতিক ছিলেন, যে কারণে তিনি হিসেব নিকাশ করেছেন যে আমি আমার প্রতিবেশী দেশ ভারত, যে দেশটা আমার মুক্তিযুদ্ধে সাপোর্ট দিয়েছে, আমার বাবা হত্যাকাণ্ডের পরে আমাকে সাপোর্ট দিয়েছে, আমি সেই দেশটার বিরোধিতা করতে পারি না। আমি বরং আমেরিকার মতো পরাক্রমশীল দেশের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু ভারতের এটা তো তার নৈতিক দায়িত্ব যে ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করে দেশের স্বার্থ রক্ষা করবেন। ভারতের সাথে বন্ধুত্ব করে কি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি তো কোনো ডকুমেন্টস পাইনি যে গত এই 16 বছর বা এই 16 বছরের কোনো একটা সময় বাংলাদেশ ভারতের সাথে কোনো একটা কন্ট্যাক্টে, হ্যাঁ একটা কন্ট্যাক্ট বলা হয়েছিল, সেটা হচ্ছে করিডোর চুক্তি, তিস্তা চুক্তি। এগুলো যারা এই প্রপাগান্ডা গুলো ছড়িয়েছে তারাই কিন্তু পরে আর কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। ইভেন আসিফ নজরুলের কথা আপনার মনে আছে নিশ্চয়ই, 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, নিশ্চয়ই এটা আপনার মনে আছে। 26 লাখ, এগুলো সব নাটক সিনেমা ছিল। আক্ষরিক অর্থে আপনি যেটা বলেছেন যে সব পাখি মাছ খায়, নাম পরে শুধু মাছরাঙা, আসলে আওয়ামী লীগের ব্যাপারে বা বঙ্গবন্ধুর ব্যাপারে এই কথাটা বলবার কোনো সুযোগ নাই। কারণ শেখ হাসিনা এখন কোথায় ঠাঁই পেয়েছেন, কোথায় তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখা হয়েছে, সেই দেশটাও কিন্তু ভারত। সামগ্রিকভাবে সেই বিবেচনায় ভারতের প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। এইবার আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমাদের শিরোনামের সাথে এটার মিল নাই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, আনতেই হচ্ছে আমাকে, উপায় নেই। এটা আমি বলতে চাইনি, কিন্তু একটা দর্শক বারবার সেটা পাঠাচ্ছে আমাকে মেসেজ। এটা আমি জানতাম, কিন্তু এটা আমি বলতে চাইনি এখানে, যেহেতু আমাদের প্রসঙ্গ শিরোনামের সাথে যায় না। তারপরে এটা আমরা বলতে বাধ্য হচ্ছি। আগে এই কথাগুলো আমরা জামাতের মুখে শুনতাম, রাজাকারের মুখে শুনতাম। আমরা জামাতি ব্যারিস্টার, ওই ভুয়া ব্যারিস্টার টাকলা ফুয়াদ এবং ভুয়া ব্যারিস্টার শাহরিয়ারের মুখে শুনতাম। খোদ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন, মানে আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি। তারপর বহুবার আমার কাছে মেসেজ এসেছে, পুলিশ হত্যার বিচার হলে 71-এর রাজাকার হত্যার বিচার করতে হবে, বলেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। কোন দেশে বাস করতেছি আমরা? তাহলে এই যে আমরা যে দেখতেছি সরকারি দল বিরোধী দলের চেয়ারে বসছে, আসলে এরা কি একই মায়ের পেটের খালাতো ভাই, নাকি মায়ের পেটের ভাই? এরা
স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা কিভাবে বলে? এত বড় দুঃসাহস তার কিভাবে হয়? কোন এই ব্যাপারে যদি একটু বলতেন। এই সময়টাকে ওভারকাম করবার জন্য তিনি হয়তো এই কথা বলেছিলেন, আমি এই কথা বিশ্বাস করতে চাই না। বিশেষ করে সালাউদ্দিন নিজে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আবার তারেক রহমান নিজে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সেই হিসেবে আমি বলবো যে মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে অন্তত এই কথাটা বলবার কোনো রাইটস, যদি এই কথা তারা বলে থাকেন তাহলে নিঃসন্দেহে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, আমাদের স্বাধীনতাকে অস্বীকার করছে, এবং এই স্বাধীনতা বিরোধী পুরো চক্রটাই আলটিমেটলি বাংলাদেশের মানুষের কাছে গিল্টি হিসেবে প্রমাণিত হচ্ছে। এবং বাংলাদেশের মানুষ যদি এই বিষয়গুলোকে কোনোভাবে নোটিশ করে যে সত্যিকার অর্থে তারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাহলে কিন্তু তারা এক সেকেন্ডও টিকতে পারে।